শুভ সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক আপনাদের সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক অনুষ্ঠান লাইভ প্রেসক্রিপশনের আজকের পর্বে। সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করেছি বাঁকা চোখ ও চোখের পাতা পড়া। এ বিষয়ে আপনার প্রশ্ন ও মতামত জানান 0241010469 এই নম্বরে। বাঁকা চোখ ও চোখের পাতা পড়া বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আব্দুল ওয়াদুদ, চেয়ারম্যান, চক্ষু বিজ্ঞান বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, অকুলোপ্লাস্টিক ও ফ্যাকো সার্জন, বাংলাদেশ আই হসপিটাল, উত্তরা। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। স্যার, আজকে আমরা কথা বলতে যাচ্ছি বাঁকা চোখ ও চোখের পাতা পড়া। শুরুতেই আমরা বাঁকা চোখ দিয়ে শুরু করতে যাচ্ছি। বাঁকা চোখ বা আমরা সাধারণত যেটিকে টেরা চোখ হিসেবে বলে থাকি, যদিও এটি এখন আমরা বর্জন করার জন্যই বলে থাকি, বা আমরা মেডিকেল টার্মে স্কুইন্ট আই যেটিকে বলি, সেটি বলতে আসলে কি বুঝি সেই প্রসঙ্গে সবার আগে জানবো। আসলে আমাদের যে দুইটা চোখ আছে সবসময় কিন্তু একটা স্ট্রেট থাকে। আমরা যদি ডান দিকে তাকাই দুইটা চোখ একসাথে প্যারালালিজম মেনটেন করে, ডানে তাকালে দুইটা একসাথে যায়, বামে তাকালে দুইটা একসাথেই যায়। কিন্তু কোনো কোনো কেসে দেখা যায় যে একটা চোখ হয়তো সোজা, আরেকটা চোখ হয়তো ভিতরের দিকে ঢুকে গেছে অথবা বাইরের দিকে চলে যাচ্ছে। এটাকে আমরা স্কুইন্ট বলি, আর মেডিকেল টার্মে আমরা স্ট্রাবিসমাস বলি মেইনলি। আচ্ছা, তো আমরা যে ছবিতে এখানে দেখতে পারি, আমরা 1 নম্বর ছবিটা দিলে দেখতে পারি যে ছবিটা 1 নম্বর ছবিটা কাইন্ডলি দেন। জি, আমরা 1 নম্বর ছবিটি দেখছি। জি স্যার। তো এটার উপর ডিপেন্ড করে আপনার বিভিন্ন কারণ থাকতে পারে। সাধারণত বাচ্চাদের এটা দেখা যায়, এই ছবিতে দেখা যাচ্ছে, আমাদের বিভিন্ন দেখাচ্ছি আমি, স্ট্রেট চোখ আছে উপরে, তারপরে দেখেন যে 2 নম্বর ছবি, ওই ছবিটার সেকেন্ড ইয়েতে যে চোখটা হয় ভিতরের দিকে গেছে বা বাইরের দিকে গেছে, ছবিগুলোতে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। একটা চোখ সোজা, বাকি দেখেন একটা চোখ হয় ভিতরের দিকে আছে অথবা বাইরের দিকে আছে। এটাকে আমরা স্কুইন্ট বলি। এই ভিতরের দিকে বাইরের দিকের যে যা এটার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন নাম দিই। ভিতরের দিকে গেলে আমরা বলি যে ইসোট্রোপিয়া, বাইরের দিকে গেলে এক্সোট্রোপিয়া, এগুলো মেডিকেল টার্ম। তো যাই হোক, আমরা সাধারণভাবে বোঝার জন্য হয়তো চোখটা ভিতরের দিকে চলে গেছে অথবা বাইরের দিকে চলে গেছে। যে আমাদের কাছে যে মারা যে নিয়ে আসে বাচ্চাগুলো, সাধারণত এটাই বলে যে আমার বাচ্চাটার আইবলটা একটা চোখটা ভিতরের দিকে, মানে ভিতরের দিকে বলতে বোঝাচ্ছে আমরা নাকের দিকে চলে গেছে, আর একটা হয়তো বাইরের দিকে বা কানের দিকে চলে যাচ্ছে, এরকম একটা কমপ্লেইন নিয়ে আমাদের কাছে আসে। আচ্ছা আচ্ছা, তো সেটি আসলে কি জন্মগত সমস্যা থেকে হতে পারে, বা কি কি কারণ থাকতে পারে এর পেছনে, বা কাদের বেশি হতে পারে? সাধারণত জন্মগত হতে পারে, আমরা কনজেনিটাল স্কুইন্ট বলি। তো আর জন্মগত ছাড়াও মানে অ্যাডাল্ট বয়সে হতে পারে। যারা অনেক সময় দুই ভাগে আমরা মেইনলি ভাগ করি। একটা হলো যে আমাদের যে আমরা যে পরে একটা ছবি দেখাই, দেখবো যে আমাদের আইবলকে বিভিন্ন মাসল আছে চতুর্দিকে, মাংসপেশি এইটা সোজা রাখে। এই যে এই ছবিটাতে দেখেন আমাদের বিভিন্ন মাসল উপরে নিচে সাইডে আছে। একটা চোখে এই 6টা মাসল থাকে মিনিমাম, এই 6টা মাসল চোখে সোজা রাখার চেষ্টা করে। এখন মাসলে যদি কোনো সমস্যা হয়, মাসল ইটসেলফ তার সমস্যা থাকতে পারে, অথবা যে নার্ভটা সাপ্লাই দিচ্ছে মাসলকে সেই নার্ভ দুর্বল হয়ে যেতে পারে, কোনো আঘাতজনিত কারণে হয়তো চোখটা বেঁকে যেতে পারে। আর যেটা বললাম জন্মগত, এটা অনেক সময় কোনো কারণ পাওয়া যায় না। তারপরে অনেক সময় দেখা যায় বাচ্চাদের যে রিফ্র্যাক্টিভ এরর, যে চোখের পাওয়ারের সমস্যা থাকলেও চোখটা বাঁকা হয়ে যেতে পারে। কাজে অনেকগুলো কারণ আছে চোখ বাঁকা হওয়ার। আচ্ছা আচ্ছা স্যার, আমাদের একজন দর্শক আছেন, তিনি ফোনে অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম, আমার নাম রেজাউল ইসলাম। জি, আমি টিভি কিংবা কম্পিউটার সামনে বসে থাকলে চোখ জ্বালা পোড়া করে, এটা কোনো বড় ধরনের কোনো সমস্যা কিনা? বেশিক্ষণ বসে থাকলে আর কি চোখ জ্বালা পোড়া করে। আচ্ছা, ধন্যবাদ। যদিও এটা আমাদের আজকে টপিক্সের বাইরে, তো এটা আসলে আমাদের এখন বেশিরভাগ যে আপনি বলছেন যে টিভির সামনে বা কম্পিউটারের সামনে বসলে অনেকেরই এটা জ্বালাপোড়া করে আমাদের কাছে আসে প্রায় আজকাল। তো এটা ব্যাপারটা হচ্ছে যে ওই সময় চোখটা একটু ড্রাই হয়ে যায়, চোখের পানির পরিমাণটা কমে যায়, যার জন্য জ্বালাপোড়া করে। তো আজকাল আমাদের বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল টিয়ার বলি, এইগুলো যদি আপনি ইউজ করেন তাইলে কিন্তু জ্বালাপোড়াটা কমে যাবে, এবং এটা সবসময় ইউজ করতে হবে। এটা খুব বড় ধরনের কোনো সমস্যা না, আপনার দৃষ্টিশক্তির কোনো সমস্যা করবে না। আচ্ছা আচ্ছা স্যার, এবার আসলে জানতে চাচ্ছিলাম, এই যে চোখের বাঁকা চোখ হতে পারে আপনি বললেন, তো সেক্ষেত্রে আসলে দৃষ্টিশক্তির কি কোনো পরিবর্তন হয়, বা কি কি অসুবিধা হতে পারে?
বাচ্চা বয়সে যেগুলো আসে এগুলো তো অবশ্যই যদি আমরা স্কুইনটা ঠিক মতো বা আমাদের টেরাটক চোখ যেটা এটা যে আমরা আর্লি এজে ট্রিটমেন্ট না করি তাইলে কিন্তু চোখের দৃষ্টিশক্তিটা তার চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা। এটাকে আমরা অনেক সময় বলি অলস চোখ বা লেজি আই, আর আমাদের মেডিকেল টার্মে বলি এটা অ্যাম্বলায়োপিক আই। তো যার জন্য ইম্পর্টেন্ট ইজ দি এজ অফ দ্য চাইল্ড অর এজ অফ দ্য ট্রিটমেন্ট। সাধারণত আমরা বলি যে প্রথম বাচ্চা যদি নিয়ে আসেন আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে বাইর করি যে এটা কি তার পাওয়ারজনিত কারণে হয়েছে না অন্য কোনো কারণে হয়েছে। পাওয়ারজনিত কারণে হলে তাকে ইমিডিয়েটলি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তার পাওয়ারটা ডিটারমিন করে তাকে আমরা চশমা দেই। চশমা দিলে কিন্তু দেখা যায় কিছুদিন পড়লে বাচ্চাটার চোখটার যে বাঁকা চোখটা অনেক সময় কারেকশন হয়ে যায়। তারপরে যদি কারেকশন না হয় যেইটুক থাকে এইটুক কিন্তু আমাদের একটাই অপশন আমাদের সার্জারি করার আগে আমরা অনেক সময় বাচ্চার যদি দৃষ্টিশক্তি কম থাকে আমরা অনেক সময় অক্লুশন থেরাপি বলি। একটা চোখ বন্ধ করে যেটা চোখটা ভালো সোজা ওইটাকে বন্ধ করে যেটা বাঁকা আছে ওইটার চশমা সহ সে দেখবে এবং ভালো চোখটা বন্ধ রাখবে। এটা এক ধরনের আমরা এক্সারসাইজও বলতে পারি। তারপরে আমরা কিছু এক্সারসাইজ আছে আইয়ের, এগুলা দেওয়ার পরে যদি যে রেসিডুয়াল বা যে পার্টটা থাকবে ওইটা কিন্তু সার্জারি করতেই হবে। এবং সার্জারিটা যত আর্লি আমরা বলি যে উইদিন 2 to 3 ইয়ার্সের মধ্যে করতে হবে, না হইলে কিন্তু ওই বাঁকা চোখটার কিন্তু যে আলোক রশ্মিটা আমাদের যে চোখের ভিতরে রেটিনাতে গিয়ে সোজা না পড়লে বাঁকাভাবে পড়লে ওইটা তার ভিজুয়াল ডেভেলপমেন্ট বা চোখে দেখার যে একটা যে আপনার আস্তে আস্তে যে দেখার যে তার সক্ষমতা হারিয়ে ফেলে। এই জন্য ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সেন্সিটিভ, উইদিন আর্লিয়েস্ট পসিবল আপনার এই যে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আসলে চিকিৎসায় চলে যাওয়া উচিত। আপনি পরীক্ষা নিরীক্ষার কথা বলছিলেন কিছুক্ষণ আগে, কি কি পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন? পরীক্ষা বলতে আমরা আসলে এগুলা মানে সিস্টেমিক যে এক্সামিনেশন এগুলো তো আছেই, এগুলা খুব একটা ইম্পর্টেন্ট না। আমাদের চোখের কিছু পরীক্ষা আছে। প্রথমে আমি কিছু বলছিলাম যে প্রথমে আমরা অ্যাসেস করি যে তার কত পরিমাণ, আমরা ডিগ্রিতে মেজার করি কত পরিমাণ তার স্কুইন্ট আছে বা বাঁকা চোখটা কত পরিমাণ, খুব বেশি না কম না, এটা আমরা বিভিন্ন 15 ডিগ্রি 20 ডিগ্রি 25 এরকম বিভিন্ন ডিগ্রিতে ভাগ করি। তারপরে আমরা দেখি যে যেটা বলছিলাম যে বাচ্চার পাওয়ারটা নির্ণয় করি, ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে পাওয়ারটা নির্ণয় করি তার কত পাওয়ার আছে। এটা বাচ্চারা এলাও না করলে আমরা বাচ্চাকে সামান্য কিছু ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে পাওয়ারটা নির্ণয় করি। এছাড়াও যদি পাওয়ার ছাড়াও তো থাকতে পারে তার মানে মনে করেন মনিতে কোনো দাগ থাকতে পারে, ওপাসিটি বলি, বা বাচ্চাটার ক্যাটারেক্ট থাকতে পারে, কনজেনিটাল ক্যাটারেক্টটাও কিন্তু পাকা চোখ হতে পারে। চোখের ভিতরে অনেক সময় সমস্যা হয়, অনেক সময় কিছু বাচ্চারা আপনার রেটিনোব্লাস্টমা টিউমার নিয়ে আসে, তাদেরও অনেক সময় আমাদের কাছে প্রেজেন্ট করে এজ এ স্কুইন্ট বা বাঁকা চোখ। কাজে আমরা পুরাপুরি যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করি যে কোন জায়গায় তার সমস্যাটা। অনেক সময় আমি একটু আগে বলছিলাম যে প্যারালাইসিস, বার্ড টোমার জন্য অনেক সময় হতে পারে যে তার প্যারালাইসিস কিনা না মাসলগুলা, তো এইগুলা সবগুলা পরীক্ষার পরে আমরা একটা সিদ্ধান্তে যাই যে তার আসলে কোন ট্রিটমেন্টটা লাগবে। যদি শুধু চশমার জন্য হয় তাইলে তো আমরা যেটা একটু আগে বললাম চশমার পাওয়ারটা দিব, তার যদি দৃষ্টিশক্তি একটু কম থাকে তাইলে আমরা ওই যে বললাম অ্যাম্বলায়োপিক থেরাপি বা ওই যে অক্লুশন থেরাপি দিব। এইভাবে আমরা আগাই আস্তে আস্তে। জি স্যার, আমরা এই প্রসঙ্গে আরও কথা বলতে যাচ্ছি, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ লাইভ প্রেসক্রিপশনে। সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আমরা কথা বলছিলাম বাঁকা চোখ ও চোখের পাতা পড়া, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা একটি প্রশ্নে আমরা জানতে পেরেছিলাম যে বাঁকা চোখের আসলে আপনারা সার্জিক্যাল অ্যাপ্রোচ নিয়ে থাকেন, সেটির আসলে প্রসিজিওর কীরকম? চোখের অপারেশন শুনলে আসলে অনেকেই ভয় পেয়ে যায়, আসলে আপনারা কিভাবে রোগীদের আশ্বস্ত করে থাকেন সেই প্রসঙ্গে জানবো। আমি যেটুকু বলছিলাম যে আমরা প্রথমে চশমা দিয়ে চেষ্টা করি, তারপরে যদি না মানে রেসিডিউল যেটা থাকে এটা সার্জারিতেই যেত, এটাই ট্রিটমেন্ট, এখন লেটেস্ট ট্রিটমেন্ট প্রোটোকল। আসলে আপনার চোখের অপারেশন শুনলেই সবাই ভয় পায়, বিশেষ করে বাচ্চারা যখন আসে মারা খুব ভয় পান, প্যারেন্টসরা। তো আমরা ভালো করে কাউন্সেলিং করি, যে কাউন্সেলিং করে বলি যে আসলে অপারেশনটা করলে আপনার বাচ্চার চোখ বা আপনি যে বয়সে আসেন না কেন চোখটা সোজা হয়ে যাবে।
তো এই যে অপারেশনটা আসলে কসমেটিক সার্জারি আমরা বলি, যদি ডিপেন্ড করে এইজের, যদি কম এইজে করি তাইলে দুইটা বেনিফিট পায় সে, একটা হলো তার দৃষ্টিশক্তিটা উন্নতি হয়, আরেকটা তো কসমেটিক যেটা বাঁকা চোখটা সোজা হয়। আর যদি বয়স যাদের বেশি তাদের তো অনেক সময় হয়তো দৃষ্টিশক্তিটা ভালো হয় না, কিন্তু তার কসমেটিক যে পার্টটা ওইটা খুবই ভালো হয়। বিশেষ করে আমাদের যখন মেয়েরা আসে যখন বিয়ের বয়সে, তখন একটা সামাজিক তার একটা প্রবলেম হয়। এটা অনেক সময় আমরা শুনছি যে অনেকের বিয়েও হয় না বা ভেঙেও যায়, তখন আমরা কিন্তু অপারেশন করে পুরোপুরি সোজা করে দিতে পারি। তো আমাদের হয়তো অনেকেরই জানা আছে যে বিসিএস যে আমাদের ক্যাডার সার্ভিসে স্ক্রিনটা কিন্তু অ্যালাউড না জয়নিংয়ের সময়, স্ক্রিনটা কিন্তু কারেকশন করে আসতে হয়। কাজেই এটা খুবই একটা সাকসেসফুল অপারেশন আমাদের বলবো। আমরা যদি ছবি দেখি, এই দেখতে পাচ্ছেন এখানে ছবিতে যে ওনার চোখটা, ডান চোখটা সম্ভবত ডান দিকে ছিল, অপারেশনের পরে অলমোস্ট বলা যায় 95% বা 100%ই সোজা হয়ে গেছে। কাজে এটা ভেরি সাকসেসফুল অপারেশন। আর আমাদের দেশে এই অপারেশনটা হচ্ছে খুব সাকসেসফুলভাবে। আমাদের বাংলাদেশ আই হসপিটাল উত্তরা ব্রাঞ্চেও হচ্ছে, সব ব্রাঞ্চেই হয়। ইভেন আমাদের গভর্নমেন্ট সেক্টরে যে হসপিটালগুলো আছে যেখানে অকুলোপ্লাস্টি সার্ভিসটা আছে সেখানে কিন্তু হচ্ছে, এবং খুব সাকসেসফুলভাবে হচ্ছে, কোনো কমপ্লিকেশন ছাড়াই হচ্ছে। আচ্ছা, অনেকের মনে আসলে স্যার প্রশ্ন থাকে, এই যে এই অপারেশনটা হচ্ছে, অনেক সাধারণ মানুষও আসলে এর অন্তর্ভুক্ত, খরচ নিয়ে আসলে একটা কনফিউশন থেকে যায়, বা কীরকম খরচ হতে পারে, বা এই অপারেশনটি কি ব্যয়বহুল কিনা সেটি জানতে চান, সেই প্রসঙ্গে কি বলবেন? আসলে অপারেশনটা খুব বেশি ব্যয়বহুল না। যদি আপনি আমরা যদি অন্যান্য যে অপারেশন আছে, আপনি যদি একটা আমরা যে সানি অপারেশন বা ফেকো যেটা বলি, বা আর অন্যান্য যে অপারেশন আছে সেটার সাথে কম্পেয়ার করলে আমার মনে হচ্ছে যে আমাদের ধারণা, বা আমাদের ধারণা ঠিক না, আমরা যে অপারেশনের চার্জটা নেই অলমোস্ট সিমিলার বা অনেক ক্ষেত্রে কমও। আচ্ছা, কাজে এটা খুব বেশি ব্যয়বহুল কিছু না, সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে অবশ্যই ক্ষমতার মধ্যে আছে। আচ্ছা স্যার, আমাদের একজন দর্শক আছেন ফোনে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি সুমন, আফতাবনগর থেকে। জি, আমি যখন ঘুম থেকে উঠি তখন আমাকে কেন যেন মনে হয় যে আমার একটা চোখ ছোট, বা মানে কিরকম, মানে একটু অস্বাভাবিক লাগে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি যখন, এই প্রসঙ্গে না, তারপরে বলতেছি যে আমি যখন পেপার পড়ি চশমা দিয়ে, তখন পড়তেছে হঠাৎ আমার মানে অস্পষ্ট লাগে, মনে হয় যেন ঝাপসা। ওটা চশমা খুলে, মানে আমি যখন কারোর দিকে তাকায় থাকি, সে আবার বুঝে না আমি কোন দিকে তাকায় আছি। আচ্ছা, দর্শক সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে কোয়েশ্চেনগুলো করার জন্য। খুব সুন্দর কোয়েশ্চেন দুইটাই। প্রথমটা আমাদের সাথে রিলেটেড, আমরা একটু পরে আসতেছিলাম, ওইটাতে পরে আসবো। যে চোখের আসলে চোখ ছোট না আপনার, এটা অনেক সময় কি হয়, চোখের পাতাটা কারো কারো নেমে যায়, নেমলে আপাত দৃষ্টিতে মনে হয় চোখটা হয়তো ছোট হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে এইটাই আপনার একটা মানে সমস্যা, হয়তো এই চোখে সামান্য একটু চোখের পাতাটা নেমে যায়, যার জন্য চোখটা ছোট মনে হয়। তো আপনার এইজটা বললে আরো ভালো হতো, তো আমরা বুঝতে পারতাম যে কি কত এইজ, বিভিন্ন এইজে এটা বিভিন্নভাবে এটা আপনার প্রেজেন্টেশন আসে। তো আমার মনে হয় যে আপনার এটা খুব বড় ধরনের সমস্যা না, হয়তো একটা কসমেটিক প্রবলেম ফর দ্য টাইম বিং, বলছেন তো আপনার পরে ভালো হয়ে যায়। তো আপনার যদি মনের মধ্যে কোনো সন্দেহ থাকে, আপনি যে কোনো একজন চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ নিলে একটু ভালো হবে। আচ্ছা, আর আরেকটা বলছিলেন হয়তো ওই যে চশমার পাওয়ারের সমস্যাটা, এটা এই জন্যই বলছিলাম এইজটা ইম্পর্টেন্ট। কারণ যদি পড়তে পড়তে আপনার ঝাপসা হয়ে যায়, আপনার এইজের সাথে একটা ব্যাপার আছে। আমরা অনেক সময় কি করি, 40-র কাছাকাছি এইজ হইলে কাছের কারেকশন লাগে, নিয়ার ভিশন কারেকশনটা লাগে। তো এটা যদি না থাকে আপনার চশমাতে, আগের শুধু দূরেরটা থাকে, আর আপনার এইজটা যদি এটার কাছাকাছি হয়, অনেক সময় পড়তে পড়তে কিন্তু অনেক সময় ঝাপসা হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছে যে দুইটাই আপনার খুব বড় ধরনের সমস্যা না। আপনি যদি একজন ভালো চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ নেন, দুইটাই সমাধান করা যাবে, খুব বড় ধরনের প্রবলেম আমার কাছে মনে হচ্ছে না। আচ্ছা স্যার, আমাদের অনুষ্ঠানের আরও একটি বিষয় হচ্ছে চোখের পাতা পড়া। চোখের পাতা পড়া যেহেতু দর্শকের প্রশ্নের সাথেও কিছুটা রিলেটেড, চোখের পাতা পড়া বলতে আমরা কি বুঝবো? আসলে আমাদের যে দুইটা চোখে উপরের দুইটা পাতা, নিচে দুইটা পাতা আছে, নিচের পাতাটা মোটামুটি ফিক্সড, উপরের পাতাটাই উঠানামা করে। তো পাতা কিন্তু পড়তে হবে আমাদের, পাতা না পড়লে চোখ নষ্ট হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে পাতা পরে এটার উঠে না, এটা হলো সমস্যা, পার্মানেন্ট হয়ে যায়, যেটাকে আমরা টোসিস বলি। জি স্যার, আমরা ছবিতে কি সেটি দেখতে পারবো? ছবি আছে তো, আমাকে একটু ছবিগুলো এই যে দেখেন, আমি যদি এখানে দেখি
যে বাম চোখটা তার নর্মাল, ডান চোখের পাতাটা কিন্তু পরে ফিক্সড হয়ে গেছে আর উপরে উঠতেছে না। আচ্ছা, তো এটা আমাদের কিছু মাসল আছে উপরের পাতায়, এটাকে এলপিএস লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস বলি। এটার একটা নার্ভ সাপ্লাই আছে, 3 নম্বর নার্ভ, অকুলোমোটর নার্ভ। জি, তো এটা যদি কোনো কারণে প্যারালাইসিস হয় তাইলে কিন্তু চোখের পাতাটা আর উঠবে না। এই নার্ভটা কিন্তু চোখের পাতাকে উপরে তুলে। এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে, যেমন মনে করেন যে ওই চোখের পাতার উপরে একটা টিউমার হয়ে গেছে, তার যে একটা প্রেশার ইফেক্ট বা ভারী, সেই মানে ওজনের জন্য চোখের পাতাটা নেমে যেতে পারে। তারপরে বাচ্চাদের অনেক সময় কনজেনিটাল, জন্মগত নিয়ে আসে, দেখা যায় এটার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, কেন পাতাটা পড়ে আছে, তো এটা কারণ হতে পারে। তারপরে আপনার ধরেন বয়স্ক লোক যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন আছে, তাদের কিন্তু অনেক সময় দেখা যায়, এটা প্রায় আমাদের কাছে আসে, হঠাৎ করে দেখা যায় একদিন ঘুম থেকে উঠে বা এসে বললে যে আমার চোখের পাতাটা পড়ে গেছে, এগুলো একটা কারণ হতে পারে। তারপরে একটা সিস্টেমিক ডিজিজ আছে, মায়াস্থেনিয়া গ্রেভিস আমরা বলি, যেটা সবগুলা মাসেল এফেক্ট করে, এর মধ্যে আমাদের চোখের পাতার মাসেলটা এফেক্ট করে। তখন দেখা যায় ওই ডিজিজটা থাকলে তার চোখের পাতাটা নিচের দিকে নেমে যায়, পড়ে যায়, এটার উপরে ওঠে না। আচ্ছা আচ্ছা, এর থেকে স্যার আসলে কি কি অসুবিধা হতে পারে, এই যে চোখের পাতা পড়ে যাওয়া, তার থেকে আসলে কি কি সমস্যা দেখা দিতে পারে? প্রথম সমস্যা যদি আমরা বলি কসমেটিক, দেখেন একটা আমরা ছবিটা দেখছি একটু আগে, আমি যেটা দেখাইছিলাম, ভেরি মাচ মানে আনএক্সেপ্টেবল একটা সিচুয়েশন, যে একটা চোখ খোলা, একটা চোখের পাতা পড়ে গেছে। এটা তো এটা আমরা অ্যাডাল্টদের জন্য মেইনলি। এখন এই পাতা পড়াটার সমস্যা ডিপেন্ড করে পাতাটা কতটুকু পড়ছে। আমরা 3 ভাগে এটাকে গ্রেডিং করি, মাইল্ড বা মৃদু বলি, মাঝারি এবং পুরাপুরি মানে সিভিয়ার। তো যদি মাইল্ড বা সামান্য পরে আর পিপল, যে আমাদের সেন্টার যদি ক্লিয়ার থাকে, তাইলে কিন্তু তার দেখতে সমস্যা হয় না, অন্য সমস্যা তার হলো কসমেটিক, দেখতে খারাপ লাগে। আর যদি পুরা পাতাটা পড়ে যায় তাইলে কিন্তু সে দেখবে না, কারণ আমাদের যে আলোক রশ্মি যদি ভিতরে না যায় সে তো দেখবে না। কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য ট্রিটমেন্ট পারপাস, দেখার পারপাস, প্লাস সাইড বাই সাইড তো আপনার যেটা বলছিলাম কসমেটিক তো আছেই। তো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা একটু আগে আলাপ করছিলাম স্কুইন্টের ব্যাপারটা, এখানে কিন্তু সেম জিনিস। বাচ্চার যদি ভিতরে চোখের ভিতরে আলোক রশ্মিটা না যায়, আর বাচ্চা যদি জন্ম নেয় এরকম একটা ফুল টসিস নিয়ে, তাইলে কিন্তু কি হবে, চোখের মানে রশ্মিগুলো না গেলে তার দৃষ্টিশক্তি তার ইমপ্রুভ হবে না, ডেভেলপ হবে না। তার জন্য সে দেখা যায় যে চিরতরে তার এই চোখে আর দেখবেই না, ওই আগের মতো আপনার যেটা আমরা বলছিলাম লেজি হাই বা এমলায়োপিক আই হয়ে যাবে। কাজে এটা একটা বিরাট সমস্যা যে চোখের পাতা। আর যদি একটা সাধারণত দেখা যায় আমাদের বয়স্ক লোকের অনেক সময় উইকনেসের জন্য 2টা চোখের পাতাই পড়ে যায়, তাহলে তো সে দেখবে না, তাহলে এইটা তো তার একটা সমস্যা। কাজে 2 ধরনের সমস্যা হতে পারে। আর বাচ্চাদেরটা তো ভেরি সেন্সিটিভ, যেটা বললাম। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমরা আসলে আরও অনেক প্রশ্ন জানার ছিল আপনার কাছ থেকে, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আজকে হয়তো সম্ভব হয়নি। আমরা পরবর্তীতে আবারও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগদান করার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন নিউজকে, এবং আমার যারা দর্শক শ্রোতা ছিলেন সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই আমাদের আলোচনা থেকে আপনারা বাঁকা চোখ এবং চোখের পাতা পড়া নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন। আপনারা জানলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন। সাপোর্টেড বাই বাংলাদেশ আই হসপিটাল।